ব্যাস অনেক হয়েছে। আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাকে নিয়ে আম্মু তোমার প্রবলেম হচ্ছে তো? তাহলে আমি থাকবো না তোমার প্রবলেমের কারণ হয়ে। এতক্ষণ ড্রয়িং রুমে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় কেউ এদিকটায় খেয়াল করেনি, কিন্তু এখন রায়হানের উচ্চস্বরে বলা কথায় সবাই এদিকটায় দৃষ্টি স্থির করে। রায়হান আর কিছু না বলে উল্টো ঘুরে চলে যেতে নিলেই মরিয়ম বেগম দৌড়ে এসে রায়হানের সামনে দাঁড়িয়ে বলে, আব্বু, তুমি কোথাও যাবে না। এটা তোমার মামির আদেশ। আমি তোমাকে সেই ছোট থেকে লালন পালন করে বড় করেছি। আমিও তোমার এক মা। আমার কথা তোমার রাখতেই হবে। মামি, আমি তোমার সব কথা রাখবো, তবে এটা বাদে আমি আর এই বাড়িতে থাকবো না। আমি আমার উত্তরার ফ্ল্যাটে উঠবো। তুমি যেও সেখানে। আমি আর থাকবো না এই বাড়িতে। আব্বু, রাগ করে না সোনা। তোমার আম্মু তো রাগ করে এসব বলেছে, মন থেকে বলেনি। তুমি যাও না আব্বু। পিছন থেকে মুক্তার খান বলে ওঠেন, রায়হান, তুই যদি এই বাড়ি ছেড়ে আজ বের হোস, তাহলে খানবাড়ির দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আমি তো তোকে বলিনি এই বাড়ি থেকে চলে যেতে, তাহলে যাবি কেন? কিন্তু মামা, আমি এখানে থাকলে মিতু কোথায় থাকবে? ও তো আমার জন্যই বাংলাদেশ এসেছে। মৃত্যু যখন এখন তোমার হবু বউ, তাহলে আমরা তো আর এ বাড়ির বউকে বাইরে রাখতে পারি না। ও এখানে থাকবে। মুক্তা, ওকে বেরিয়ে যেতে বল এই বাড়ি থেকে, না হলে আমিই চলে যাব। আপা, তুই থাম। তুই যেমন আমার বোন রায়হান ও আমার ভাগ্নে, তোদের কাউকে আমি ফেলতে পারবো না। আর রায়হান আমার আরেক ছেলে, ছোট থেকে এই হাত দিয়ে ওকে আদর যত্ন করে বড় করেছে। আজ কিভাবে ওকে আমি বের করে দেব? রায়হান, রুমে যা, তোর মামি তোর কফি দিয়ে আসবে। শ্রাবু এতক্ষণ সবটাই নীরব দর্শক হয়ে দেখছে আর নিজের মতো করে খেয়েই যাচ্ছে। তাকে দেখলে কেউ বলবেই না এতক্ষণ খানবাড়ির ড্রয়িং রুমে ঝড় বয়ে গেল, অথচ এই মেয়ে ভাবখানা এমন যেন এখানে কিছুই হয়নি। তার উপর কেউ কিছু না বলে যার যার কাজে লেগে পড়ে। রাতের ডিনার শেষ করে সবাই সবার রুমে শুয়ে পড়ে। কাল আবার অনেক কাজ, তাই সবাই আজ তাড়াতাড়ি শুয়ে পড়ে। রাত ঠিক 2টা নাগাদ রায়হান বাড়ি ফিরে। তখন কথা কাটাকাটির পর কোনো একটা কাজে রায়হান বাহিরে যায় আর ফিরল মাত্র কেবল। সে এসে দেখতে পায় বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। তার খাবার ডাইনিং টেবিলে রাখা। সে খাবারগুলো ফ্রিজে তুলে রেখে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। ঘন্টাখানেক সময় নিয়ে ফ্রেশ হয়ে রুমে আসে। তারপর কফি মেকারে 1 কাপ কফি বানিয়ে নিয়ে চলে যায় বারান্দায়। বারান্দায় গিয়ে শ্রাবুর রুমে উকি দিয়ে দেখতে পায় শ্রাবুর রুমে গান চলছে আর শ্রাবু সেই গানের তালে তাল মিলিয়ে গান গাইছে। রায়হান এটা দেখে কপাল কুঁচকে বলে, এই মেয়ে কোনোদিন ভালো হবার না। রাত 3টায় ওনার এভাবে গান শুনতে ইচ্ছা হলো। শ্রাবুর বুঝতে পারে রায়হান তার বারান্দায় উকি দিয়ে দেখছে, তাই সে সাথে সাথেই ফোনটা হাতে নিয়ে জেরিনকে কল দিয়ে একটু জোরেই বলে, জানিস বেবি, জায়ানকে আমি এতদিন ভালোভাবে দেখিনি বলে তেমন ভালো লাগেনি। আজ বিথি আপুর ফোনে ছবিটা ভালো করে দেখে ফিদা হয়ে গেছি। জায়ানকে নিয়ে আমার একটা গান মনে পড়ছে, বলি। অপর পাশে জেরিন কি বলছে তা শোনা গেল না, তাই শ্রাবু আবার বলল, আচ্ছা, তাহলে শুরু করি গানটা। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজও লাগবো আজ সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তা আমার, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজও লাগবো আজ সারা দিনটা আমার। হালকা হাওয়ার মতন চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেইমানি মন, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন, আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজও লাগবো
আজ সারা দিনটা আমার চাইলে আশকারা পাক বেঁচে থাকার কারণ আজকে হাতছাড়া যাক ব্যস্ততার বারণ লিখব তোমার হাতে আমি আমার মরণ আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা হাজার দিয়ে তোমার কাজও লাগবো আজ সারা দিনটা আমার তুমি বৃষ্টি হয়ে নামলে আর কমলো চিন্তা আমার। কেমন লাগলো বলো তো? আরে হ্যাঁ, জায়ান একদম বুকের বাঁ পাশে ঢুকে গেছে রে বেবি। এখন এখন জায়ানকে আমার লাগবেই। আহ কি হ্যান্ডসাম দেখতে! ইস, কেন যে এত দেরি করলাম, আগে বিয়েটা করে ফেললে এতদিনে নিশ্চয়ই তুই আন্টি ডাক শুনতে পেতি। ওমা, কেন লজ্জা করবে? যা সত্যি তাই বললাম। ধুর, মুডটাই খারাপ করে দিল। কল কাট। শ্রাবণ বলা প্রত্যেকটা কথা রায়হান শুনেছে, তবে সে ভাবস্লীন ভাবে সবটা শুনছে। আর সে মনে মনে বলল, ইস, আমার পাখিটার দেখছি মা হওয়ার খুব তাড়া। আগে জানলে কি আর এতদিন লন্ডন পড়ে থাকতাম? সেই কবেই তো ফিরে আসতাম। ফিরে এসে আগে তোমাকে মা বানানোর প্রসেসিং করতাম। আমার হলুদিয়া পাখি, চিন্তা করো না, বিয়েটা হয়ে যাক, তারপর বছর ঘুরতেই তোমার কোলে বাচ্চা এনে দিব। এসব ভেবেই ডেভিল হেসে রায়হান রুমে চলে যায়। তার কিছুক্ষণ পর শ্রাবু তার বারান্দায় দিয়ে উকি দিয়ে দেখে রায়হান কোথায়, কিন্তু উকি দিয়ে দেখতে পায় রায়হান নেই। তাই শ্রাবু রায়হানকে বকতে বকতে রুমে এসে বিছানায় শুয়ে পড়ে আর নিজেই বিড়বিড় করে বলে, আমি কি না ভাবছি মিস্টার রায়ান চৌধুরী আমাকে নিয়ে জেলাস হবে। হাউ ফানি! আমি এখন ওনার কেউ না, তাই উনি কেন জেলাস হবে? ওনার এখন হবু বউ আছে, আমার কথা কেন ভাববেন? ধুর, আমিও না এসব কেন ভাবছি। সে এখন অন্য কারণ, নিজেকে স্ট্রং রাখতে হবে। এই কথা বলে ঘুমিয়ে পড়ে শ্রাবু। আর এদিকে রায়হানও রুমে এসে ঘুমিয়ে পড়ে। ঠান্ডার রোদে ঢাকা সকালের সেই মায়াবী মুহূর্তগুলো যেন হৃদয়ের গভীরে আলতো করে হাত রাখে। চারিদিকে নিস্তব্ধ, শান্ত, শুধু সূর্যের নরম আলোটা ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে। গায়ে এসে পড়ে এক রাশ রোদ, না বেশি গরম না একদম ঠান্ডা, একদম মাঝারি এক টুকরো উষ্ণতা, যা শরীরের চেয়ে বেশি মনকে ছুঁয়ে যায়। এমন সকালে মনে হয় সময় একটু ধীরে চলে। হাতের গরম চায়ের কাপটা যেন কথা বলে, আর মনের ভেতরে জেগে ওঠে অনেক না বলা অনুভূতি। কারো কথা মনে পড়ে যায়, কারো ছোঁয়া মিস করতে ইচ্ছা করে। এই সকালটা যেন এক নীরব ভালোবাসা, যা মুখে বলা হয় না, শুধু অনুভব করা যায়। রোদের উষ্ণতা যেমন ঠিক গায়ের উপর পড়ে, তেমনি একটা মায়াবী প্রশান্তি মন জুড়ে ছড়িয়ে পড়ে। প্রতিদিনের মতো জানালার পর্দা ভেদ করে সূর্যের আলো এসে পড়ে শ্রাবুর মুখে, কিন্তু তাতে আজ শ্রাবুর বিরক্ত লাগলো না, বরং আজ ভালো লাগলো। সে বিছানায় উঠে বসে হাত দুটো দুদিকে মেলে দিয়ে হামি তুলে নিজেকে স্বাভাবিক করে উঠে চলে যায় ওয়াশরুমে। আজ সে কোনো কিছুতেই দেরি করতে চায় না, কারণ আর সূর্যকে আনতে যাবে। আজ সূর্যের রিসিপশন, তাই শ্রাবু একেবারে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। সে আজ পরেছে অফ হোয়াইট কালারের গাউন, যেটাতে গোল্ডেন স্টোনের কাজ করা, গলায় আর কানে সিম্পল ডায়মন্ড সেট, হাতে ডায়মন্ডের ব্রেসলেট, কপালে সাদা স্টোনের টিপ। চুলগুলো ছেড়ে দিয়েছে, মুখে মেকআপের প্রলেপ নেই বললেই চলে, তাও কিছুটা ফেস পাউডার আর ঠোঁটে হালকা লাল রঞ্জক লাগিয়েছে। ব্যাস এতটুকুই যেন তার দিক থেকে চোখ ফেরানো দায় হয়ে গেছে। সে নিজেকে একবার আয়নায় দেখে ফ্লাইং কিস করে, এটা তার নিত্যদিনের কাজ। শ্রাবু এবার রুম থেকে বের হয়ে সোজা চলে যায় নিচে। নিচে এসে দেখে অলরেডি সবাই বসে আছে তার অপেক্ষায়। শ্রাবু নিচে আসতেই হৃদয় বলে, পাখি, বেলা 11টা বেজে গেল আর তুই এখনো আসলি? উঠেছিস তো সেই সকাল, তাহলে এত লেট কেন হলো সোনা? আসলে ভাইয়া ওই একটু চুলে শ্যাম্পু করেছিলাম, তো তাই দেরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো সবাই, আবার মির্জা বাড়ি পৌঁছাতে অনেক সময় লাগবে। সবাই চলে যায় পার্কিং এরিয়া যেখানে, সেখান থেকে সকলে গাড়িতে উঠে বসে। খানবাড়ি থেকে মোট 4টা গাড়ি যাবে। এর মাঝে রায়হান আর মিতু এসে হাজির হয় সেখানে। তাদের দেখে রেহেনা বেগম বলেন, তোমরা তোমরা কোথায় যাচ্ছ?
আমরাও যাচ্ছি মির্জাবাড়ি, বিকজ আপাই আমার বোন, সেই সুবাদে আমিও যেতে পারি। কেউ আর কোনো কথা বলল না। কথা বাড়ানো মানেই ঝামেলা। তাই আগে খানবাড়ির 4টা গাড়ি বের হওয়ার পর রায়হান তার নিজস্ব উইথ মার্সিডিজ ব্র্যান্ডসের ক্লাস, যার দাম প্রায় 3,80,00,000 টাকা নিয়ে বেরিয়ে পড়ে। তাদের সবার গন্তব্য এখন মির্জাবাড়ি। একে একে 5টা গাড়ি এসে থামে মির্জাবাড়ির সামনে। সবাই একসাথে গাড়ির দরজা খুলে বের হয়। সূর্য দূর থেকে সবাইকে দেখে দৌড়ে এসে আগে শ্রাবুকে জড়িয়ে ধরে বলে, আমার সোনা বোন পাখি, তুই কেমন আছিস? নিশ্চয় ঠিকমতো খাওয়া দাওয়া করিস না, তাই এমন শুকিয়ে গেছিস। কথাগুলো বলতে বলতে সূর্যের চোখ ভিজে ওঠে, গলা কাঁপে কথা বলতে। শ্রাবু তার বোনের অবস্থা দেখে বুঝে যায় এখনই সূর্যের চোখে পানি ছেড়ে দিবে। তাই শ্রাবু আগেই বলে ওঠে, কি বলছো আপ্পি? আমি দুদিনে শুকিয়ে গেছি। তুমি ভুল দেখছো। চলো আমরা তোমার সাথে ছবি তুলবো। ওফ আপ্পি, তোমাকে তো একটা কথা বলবো, শুনে তুমিও খুশি হবে। কিরে পাখি, কি এমন কথা যেটা শুনে আমি খুশি হব? আমি বলছি, শ্রাবু কিসের কথা বলছে? বিথি তাড়াতাড়ি বল, আমার যা তর্স হয়েছে না। আসলে আপু, তোমার পাখি শ্রাবু জায়ানকে বিয়ে করতে রাজি হয়েছে, আর কাল জায়ানের বাবা মা আসে আমাদের বাড়িতে বিয়ের কথা পাকা করতে। ইস আপু, আমারটা বললে তোমারটা বললে না কেন? এই বিথির আবার কি? তাড়াতাড়ি বল। আসলে আপ্পি, কাল শুধু জায়ানের বাবা মা না, কাল রাফিদ ভাইয়ার বাবা মাও আসছে খানবাড়িতে। সূর্য অবাক হয়ে 2 হাত মুখে দিয়ে বলে ওঠে, কি বলছিস তোরা এসব সত্যি? আমাকে ছাড়া বাড়িতে এত কিছু হয়ে গেল? এখনো কিছু হয়নি আপ্পি, তুমি বাড়িতে যাওয়ার পর সব হবে। কিন্তু শ্রাবুরা। আহ আপু, তুই কি বলতে চাইছিস? সবাই এখন সবার জীবন গুছিয়ে নিয়েছে, তাই শ্রাবুও গুছিয়ে নিল। সূর্যকে পুরো কথা শেষ করতে না দিয়ে বিথি কথাটা বলল। কিন্তু তোর ব্যাপারটা কি? সেদিন না বললে শ্রাবক রাফিদকে নিয়ে মজা করেছে, তাহলে আজ কি শুনি? আপু ওই আর কি। কিন্তু রায়হান কি সবটা জানে? হ্যাঁ আপু, রায়হান সবটাই জানে, আর ও কিছুই বলেনি, তাই এসব বাদ দাও। সূর্য আর কিছু বলল না, কারণ সূর্য তখনও রায়হানকে দেখেনি। হঠাৎ তার চোখ যায় ওয়েট মাস্টার্সিস ব্রাঞ্চের ক্লাস মডেল এর গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রায়হান। তার চোখে রোদ চশমা থাকায় সে কথায় তাকিয়ে আছে তা বোঝা গেল না। তার পাশে দাঁড়িয়ে আছে মিতু। মিতুকে দেখে নানান মানুষ নানান কথা বলছে, আর ছেলেটা তো রীতিমতো টিস করা শুরু করে দিয়েছে মিতুর ড্রেস আপ দেখে। এতে মিতুর বিন্দুমাত্র হেলদোল নেই, মনে হচ্ছে সে এসবে অভ্যস্ত। সূর্য রায়হানের দিকে এগিয়ে যেয়ে বলল, রায়হান, তুই কি শুনেছিস? শ্রাবু বিয়ের জন্য রাজি হয়েছে? হ্যাঁ জানি। তুই কি সত্যি এই মেয়েটাকে বিয়ে করবি? ও আপাই, আমাদের অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাহলে বিয়ে করব না কেন? রায়হান, আমি যতদূর জানি তুই শ্রাবুকে। আপাই, এসব তোমাদের ভুল ধারণা ছিল, আমি এসব কখনো ভাবিনি, তাই অযথা এসব বলো না। সূর্য হতাশার নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, তোদের যা ভালো মনে হয় কর। এটা বলে সূর্য আবার শ্রাবুর কাছে এগিয়ে এসে শ্রাবু আর জেরিনকে বলে, এই যে পাখি, আমার জায়ানও কিন্তু এসেছে, আর জেরিন আপনার সায়ামও কিন্তু এসেছে। দুজনে একসাথে চিল্লিয়ে বলে ওঠে, ওরা এখানে কেন? জায়ান আর সায়েম দুজন মামাতো ভাই। একদিন সায়েম জেরিনকে দেখার জন্য তার সাথে জায়ানকে নিয়ে যায়। সেখানে জেরিনের সাথে শ্রাবুকে দেখে জায়ানের মনে ঘন্টা বেজে যায়। আর আজ 2 বছর ধরে ঘন্টা বেজেই যাচ্ছে, থামার কোনো নামগন্ধ নেই। এরই মধ্যে সাইফুল এসে বিথি, জেরিন আর শ্রাবুকে দেখে বলে, কি গো শালিকারা, এখানে কি করছো? চলো চলো ভেতরে চলো। চলেন। সবাই একসাথে ভিতরে প্রবেশ করতেই জায়ান আর সায়াম এসে হাজির হয় শ্রাবু আর জেরিনের সামনে। তাই জেরিন সায়ামের সাথে আলাদা হয়ে যায়, আর শ্রাবু জায়ানকে দেখে কিছু অস্বস্তি বোধ করছে, সেটা জায়ান বুঝতে পেরে বলল, ও হ্যালো মাই ডিয়ার জানেমান, এরকম ভাবে ঘামছো কেন? তোমার কি বেশি গরম লাগছে? কিছুটা। আচ্ছা ওয়েট, আমি তোমার জন্য পাখা নিয়ে আসি। না না না, তার দরকার লাগবে না। আচ্ছা আগে এটা বলুন, আপনি আর সাইম ভাই এখানে কিভাবে? সাইফুল ভাইয়ের ছোট ভাই, আমাদের ছোটকালের বন্ধু। ও এখানে না থাকায় আমাদেরই সবটা সামলাতে হচ্ছে জানেমান। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। করুন।
তুমি সত্যি আমাকে বিয়ে করতে মন থেকে রাজি তো, নাকি কেউ তোমাকে জোর করছে জানেমান? বারবার জায়ানের মুখে জানেমান শব্দটা শুনতেও শ্রাবুর কেমন জানি অস্বস্তি লাগছে। আজ কেন এমন লাগছে, কই আগে তো কখনো এমন লাগেনি। এই লোকটা তো প্রতিদিন তাকে এভাবেই জানেমন বলেই ডাকে। কি হলো জানেমান, কিছু বলো। হ্যাঁ আমি রাজি। অনেক ভেবে দেখলাম আপনাকে বিয়ে করাই যায়। আপনি মানুষটা খারাপ না। এই 2 বছর পর এটা মনে হলো? আগে কেন মনে হলো না? এতটা দিন অপেক্ষা না করালেও পারতে। তুমি জানো কতটা রাত তোমাকে না পাওয়ার আশায় নির্ঘুম কাটিয়েছি। তুমি আমার হৃদয়ের আঙ্গিনায় ঝড় তুলে যাওয়া এক নিঃশব্দ অনুভূতি। আমি তোমাকে দেখলে তোমার ওই চোখে তাকালে নিজেকে হারাই বারবার। অনেক বেশি ভালোবাসি তোমাকে। জায়ানের কথাগুলোতে শ্রাবুর কেমন জানি অস্বস্তি বেশি লাগছে। তবুও সে নিজেকে স্বাভাবিক রাখার যথাসাধ্য চেষ্টা করছে। হাত দুটো হাতে সেই কখন থেকে কসলাচ্ছে। এটা জায়ান দেখে নিঃশব্দে মুচকি হাসে। জানেমান, একটা কথা বলি? বলেন। তোমার সাথে 5 বছর আগে কি হয়েছিল আমি কি জানতে পারি? তুমি নাকি তোমার ফুফাতো ভাই রায়হানকে ভালোবাসতে, আর সে নাকি চলে গেছিল, আর এখন আবার ফিরে এসেছে। অবশ্য তুমি বলতে না চাইলে সমস্যা নেই। জায়ানের কথায় এবার শ্রাবুর চোখে পানি চলে আসে। ছলো ছলো নয়নে সে জায়ানের দিকে তাকায়। জায়ান তার অবস্থা বুঝতে পেরে বলে, এই জানেমান, কান্না করছো কেন? আমি তো শুধু জিজ্ঞেস করলাম। কান্না করো না কান্না করো না জানেমান। আমি যে তোমার চোখে পানি সইতে পারবো না। জানেমান, কান্না করো না। তোমাকে কিছু বলতে হবে না। আমি সরি। আমি আর কখনো এসব বলবো না। শ্রাবু কান্না করতে করতে জায়ানের থেকে চোখ সরিয়ে দূর আকাশ পানে তাকিয়ে বলতে শুরু করে, আম্মু, বড় আম্মু, মেজো আম্মুদের কাছে শুনেছিলাম আমি যখন আম্মু ডেলিভারির পেইন ওঠে তখন নাকি বাড়ির সবার থেকে বেশি রায়ান ভাইয়া কান্না করেছিল। আম্মুকে যখন ওটিতে নেওয়া হয় তখন নাকি রায়ান ভাইয়া জেদ ধরে বসে, আমি মামিকে একা যেতে দিব না, আমিও যাব। কিন্তু ডাক্তাররা তাকে ঢুকতে দেয়নি। সেজন্য সে নাকি চিৎকার করে কান্না করে পুরো হসপিটাল মাথায় তুলে ফেলেছিল। এটুকু বলে শ্রাবু একটু থামে, তারপর তাচ্ছিল্যের সাথে হেসে আবার বলতে শুরু করে, তারপর ডাক্তার 3 ঘন্টা পর একটা ফুটফুটে বাচ্চা তোয়ালে মুড়িয়ে কোলে নিয়ে কেবিন থেকে বের হতেই রায়ান ভাই দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে নেয়। তারপর ডাক্তারকে জিজ্ঞেস করে তার মামি কেমন আছে। ডাক্তারটা তারই পজিটিভনেস দেখে আলতো হেসে তার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার মামি একদম ঠিক আছে বাবা, এখন ঘুমাচ্ছে। ডাক্তারের কথায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সবাই রায়ানের কাছ থেকে বাচ্চাটাকে নিতে চায়, কিন্তু রায়ান দেবে না। তার এক কথা, ওকে আমি কাউকে দিব না। সবাই তার কথা শুনে হাসতে থাকে। রায়ানের কোলেই বাচ্চাটাকে রেখে সবাই দেখতে থাকে। হলুদ বরণ, ফর্সা গায়ের রং যে কেউ দেখলে চোখ ফেরাতে পারবে না। সবাই একে একে দেখছে আর মাশাআল্লাহ বলছে। কেউ ছুতে নিলেই রায়ান দূরে সরে যায়। আজান দেবে, তাও রায়ান তাকে কাউকে ছুতে দেবে না। তাই বাধ্য হয়ে মুক্তার খান রায়ানের কোলে রেখেই আজান দেয়। 5 দিন পর মরিয়ম বেগমকে বাসায় আনা হয়, কিন্তু রায়ান তবুও বাচ্চাটাকে কাউকে দিবে না। সে বারবার একই কথা বলছে, ও আমার, ওকে কেউ ছোবে না। তাই আর কেউ ছুঁয়েও দেখেনি। যতক্ষণ বাড়িতে থাকে সারাটা দিন বাচ্চাটাকে নিয়ে পড়ে থাকে। খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো, বাচ্চাটার সব কাজ রায়ান করতো। রায়ান যখন বাড়িতে থাকতো না বা ঘুমিয়ে পড়তো তখনই সবাই বাচ্চাটাকে নিয়ে যেত। দেখতে দেখতে সময় অতিবাহিত হয় আর রায়ানের আসক্তি যেন আকাশচুম্বী হতে থাকে। মেয়েটার নাম দেওয়া হয় মুক্তি আক্তার শ্রাবন্তী খান। তাকে সবাই ভালোবেসে শ্রাবু বলে ডাকতো। কিন্তু সে যেমন রায়ানের জান হয়ে ওঠে, তেমনি বাড়ির প্রত্যেকটা মানুষের কলিজার টুকরা হয়ে ওঠে। ভাই বোনের আহ্লাদের শেষ ছিল না। ভাই তো বোন বলতে পাগল, আর বোনেরাও কম না। এই বাচ্চা মেয়েটাকে নিয়ে সবার মারামারি ঝগড়া লেগেই থাকে, কে কতটা ভালোবাসে সেটা নিয়ে। শ্রাবুও বড় হতে থাকে। তার সকল আবদারের ঝুড়ি খুলে দিত হৃদয় আর রায়হানের কাছে। তবে বেশি সময় রায়ানের কাছেই তার আবদার চলতো। রায়হান আস্তে আস্তে গম্ভীর হতে শুরু করলো। বাড়ির সবার সাথে গম্ভীরভাবে কথা বললেও কখনো শ্রাবুর সাথে একটু জোর গলায় কথা বলতো না। শ্রাবুর সাথে সবসময় নরম গলায় কথা বলতো। এতে সবাই বেশ অবাক হতো। তাই তখন সবাই ভেবেছিল রায়হান শ্রাবুকে ভালোবাসে। তার নানার কথা আর কেউ না রাখলেও সে রাখবে। আর সেই মেয়েটাই ছিলাম আমি। তখন আমার বয়স কত হবে, 15 কিংবা 16, আর রায়হানের 20 কিংবা 21। সময়টা ছিল শীতকাল।
শুক্রবার হওয়ায় বাড়ির সকল পুরুষরা বাসায় ছিল, তাই আমরা ছোট বড় সব বোনেরা মিলে ভাইয়াদের কাছে বায়না ধরলাম ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। ভাইয়ারাও রাজি হয়ে গেল। আমরা বিকেলের দিকে বেরিয়ে যাই সবাই মিলে ঘুরতে। তো সেদিন ঘুরতে যাওয়ার পর হঠাৎ রায়ান ভাই আমাকে বলল, হলুদিয়া পাখি আমাকে বিয়ে করবি? তার কথায় আমি অবাক হলেও পরক্ষণে ভাবি হয়তো মজা করছে। ততদিনে তার প্রতি আমার আসক্তি তৈরি হয়ে যায়। এটাকে কি বলবো, ভালোবাসা না ভালো লাগা তা সঠিক আমার বুঝ হতো না। তো সেদিন আমিও আবেগের বশে বলেছিলাম, হ্যাঁ আপনি আমাকে বিয়ে করলে আমিও করতে রাজি আছি। সে যেন এই উত্তরটার অপেক্ষায় ছিল। আমি এই কথা বলতেই উনি একটা মুচকি হাসি দিল। তারপর উনি সবার থেকে বিদায় নিয়ে আমাকে নিয়ে একটা বাইকে করে তার বন্ধু মহলে চলে যায়। আমি সেখানে গিয়ে দেখি তার বন্ধুরা সবাই হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমি তাদের ভালো করেই চিনি। সেদিন আমাকে গিয়ে একটা পেপারে সাইন করায়, কিন্তু সেটা কিসের পেপার ছিল আমি জানতাম না। আমার বিশ্বাস ছিল রায়ান ভাই কখনো আমার সাথে খারাপ করবে না, তাই আমিও আর কিছু না বলে সাইন করে দেই। তার কিছুদিন পর হঠাৎ একদিন রায়ান ভাই আর কি যেন হয়ে যায়। সে আমাকে হঠাৎ বউ বলে ডাকতে থাকে। আমি তার কাছে গিয়ে বুঝতে পারি সে নেশা করে আছে, তাই তার হুঁশ নেই। কিন্তু বউ কেন বলছে এটা ভাবতে আচমকা সে আমাকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে দেয়। আমি তার এরকম আচরণে ভড়কে যাই, তাই জোরে চিৎকার করে উঠি। এতে বাড়ির সবাই আমার রুমে আসে। ততক্ষণে রায়ান ভাইয়ের হুঁশ ফিরে আসে। তারপর এখানে এসব কি হচ্ছে? মুক্তার খানের গলার আওয়াজ পেতেই শ্রাবণ রায়হানের থেকে সরে দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। রায়হান ভাবসীনভাবে দাঁড়িয়ে থাকে। শ্রাবু কান্নাজড়িত কণ্ঠে বলে, আব্বু রায়ান ভাইয়া নেশা করে আমাকে বউ বলে ডাকছে আর জড়িয়ে ধরে। আর কিছু বলতে পারলো না শ্রাবু, তার গলার কথা আটকে আসছে। রায়হানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বিল্লাল এগিয়ে এসে বলল, রায়হান কি করেছিস? সত্যি করে বলতো, শ্রাবু কেন এভাবে কান্না করছে? তুই কি করেছিস? কিছুই এখনো করিনি, আর বিয়ে করার বউর সাথে কি করব না করব তোদের বলে করতে হবে। রায়হানের এই একটা কথা পুরো ঘরের মানুষ আকাশ থেকে পড়ে এমন ভাব। সবাই অবাক হয়ে রায়হানের দিকে একবার তো শ্রাবুর দিকে একবার তাকাচ্ছে। ফাতেমা বেগম এগিয়ে এসে বলে, রায়হান মজা করছিস কেন বাবা? কি হয়েছে সত্যিটা বল। ও বড় খালামণি, মিথ্যা কেন বলবো? সত্যি বলছি, বিশ্বাস করো আমি একদম মিথ্যা বলছি না। শ্রাবুকে আমি 5 দিন আগেই বিয়ে করে নিয়েছি। ফাতেমা বেগম স্বাভাবিকভাবেই বলেন, বিয়ে করেছিস ভালো কথা, আমাদের জানালে কি আমরা বিয়ে দিতাম না? আমরা তো ভেবে রেখেছিলাম শ্রাবুর প্রাপ্ত বয়স হলেই তোর সাথে বিয়ে দিব। বড় আম্মু বিশ্বাস করো, আমি কোনো বিয়ে করিনি। আমি তোমাদের না জানিয়ে কেন বিয়ে করব? আমি সত্যি বলছি। রেহেনা বেগম এবার আর নিজেকে শান্ত রাখতে পারলেন না। রায়হানের সামনে এসে ঠাস করে রায়হানকে একটা থাপ্পড় দিয়ে বলেন, বেয়াদ্দপ ছেলে, এসব করার জন্য সুশিক্ষায় শিক্ষিত করেছিলাম তোমাকে। একটা মেয়েকে ভোগ করার জন্য তুমি বিয়ে নিয়ে মিথ্যে বলেছো। তুমি শ্রাবুকে বিয়ে করলে, প্রমাণ কোথায়? রেহেনা বেগমের কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায়। মরিয়ম বেগম দৌড়ে এসে রায়হানকে পেছনে আড়াল করতে চেয়ে বলেন, মেজো আপা, এটা তুমি কি করলে? রায়হান যখন বলেছে বিয়ে করেছে, তাহলে নিশ্চয় প্রমাণ আছে। রায়হান আব্বু, তুমি সবাইকে প্রমাণ দেখিয়ে দাও। মামি, আমার কাছে আপাতত কোনো প্রমাণ নেই। শ্রাবুর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত আমি কোনো প্রমাণ দেখাতে পারবো না। দেখলি তো মরিয়ম, আমি কি বলেছিলাম? এই ছেলে বিগড়ে গেছে। ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। রেহেনা, কি বলছিস তুই? ও এই বাড়ির ছেলে, ও কোথায় যাবে? বড় আপা, ও যেখানে খুশি যাক, ওকে আর কেউ আটকাবে না। রায়হান আর কারো কোনো কথা শুনল না, শুধু যাওয়ার আগে শ্রাবুকে উদ্দেশ্য করে বলে গেল, আমি ফিরবো, খুব তাড়াতাড়ি ফিরবো, তবে সেটা কারো একজনের জীবনের অভিশাপ হয়ে ফিরবো। রায়হান আর কোনো কথা না বলে বেরিয়ে যায়। মরিয়ম বেগম তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু তাতে সে সফল হতে পারেনি। রায়হান চলে যাওয়ার কিছুক্ষণ পর শ্রাবু উপলব্ধি করতে পারে রায়হানকে সে ভালোবেসে ফেলেছে। শুরু হয় তার বিরহের দহন। সে নিজেকে হারিয়ে ফেলতে শুরু করে রায়হানের মাঝে, কিন্তু তার আশেপাশে আর রায়হান নামক অস্তিত্বটা আর নেই। তার আবদার পূরণ মানুষটা আর তার নেই, চলে গেছে তাকে ছেড়ে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, কিন্তু সে আর ফিরে আসে না।
প্রায় বছরখানেক পর খবর পায় রায়হান লন্ডনে নিজস্ব বিজনেস করছে। এখন তার অনেক নামডাক। সবাই বেশ অবাক হয়েছিল এটা শুনে। রায়হান এই কয়েকদিনে এত কিছু কিভাবে করলো তাদের জানা নেই। শ্রাবু দিনের আলোতে নিজেকে স্বাভাবিক রাখলেও রাতের আধারে রুমে চার দেওয়ালে আর নিজেকে স্বাভাবিক রাখতে পারে না। সবাই বুঝে যায় শ্রাবুর অবস্থা, তাই সবাই তাকে মেন্টালি সাপোর্ট দিতে শুরু করে। সবাই তাকে বুঝায় রায়হান ফিরে আসবে, কিন্তু সে আসে না। অপেক্ষার প্রহর দীর্ঘ হতে থাকে। একদিন জেরিনের সাথে বাহিরে ঘুরতে যায় একটু মনটা ফ্রেশ করতে। তারা গিয়ে বসে একটা পার্কে, যেখানে মানুষজন কম থাকলেও পরিবেশ মন কাড়া। কিন্তু সেখানেও গিয়েও যেন তার বুকের ব্যথা দ্বিগুণ হয়। চারিদিকে পূর্ণতা ভালোবাসা দেখে সে আনমনে বলতে থাকে, আপনি কবে ফিরবেন রায়ান ভাই? আমি যে আর পারছি না এই দহন সহ্য করতে। প্লিজ ফিরে আসুন না, আমি যে আপনাকে ছাড়া নিঃস্ব হয়ে যাচ্ছি। এ কেমন দহনে পোড়াচ্ছেন আমাকে আপনি। আমার হৃদয় গহীনে থেকেও আমার পাশে নেই। এ কেমন ভালোবাসার দহন রায়ান ভাই। তখনই দূর থেকে ভেসে আসে একটি গান। শ্রাবু মন দিয়ে গানটা শুনতে থাকে আর নিজেই বিড়বিড়িয়ে গাইতে শুরু করে। সাত সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথা রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। গানটা গাইতে গাইতে সে ফেসবুকে ঢুকে এই লাইনটুকু স্ট্যাটাস হিসেবে দিয়ে দেয়। তার কিছুক্ষণ পরই তার কমেন্ট বক্সে পরের লাইনটুকু কেউ কমেন্ট করে, ভালোবাসি তোমায় পুরো অনুভবে এই মনে, জগতের রাজকুমারী তুমি, ভালোবাসি আমি যে তোমায়, এই কথাটাই ছিল শুধু বলার। শ্রাবু এই কমেন্ট দেখে কিছুটা খটকা লাগে, তাই তাড়াতাড়ি করে সে ফেসবুক প্রোফাইলটা চেক করতেই তার আইডিতে ঢুকে। কিন্তু হায় আফসোস, আইডিটা কিছুক্ষণ আগেই খোলা হয়েছে, তাই আর আইডেন্টি জানতে পারেনি। এক বুক হতাশা নিয়ে শ্রাবু বাড়ি ফিরে আসে। এভাবেই সময় অতিবাহিত হয়ে যায়, আর আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। সেও আজ তার জীবন সঙ্গী বেছে নিয়েছে, তাহলে আমি কেন তার অপেক্ষায় থাকবো? তাই ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছে আপনি আমার জন্য বেস্ট হবেন, তাই আমি রাজি হয়েছি। এসব বলতে বলতে শ্রাবু কান্নায় ভেঙে পড়ে জায়ানের বুকে মাথা গুঁজে দেয়। জায়ানও পরম যত্নে তার মাথাটা বুকের সাথে চেপে ধরে। জায়ান মনে মনে বলতে থাকে, আমি তোমার সব কষ্ট মুছে দেব আমার ভালোবাসার পরশ দিয়ে, জানেমান। আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না, এটাই জায়ানের প্রমিস। এই বুকটা তোমাকে একটিবার জড়িয়ে ধরার আশায় কত কেঁপেছে, আজ তার অবসান ঘটল। এত শান্তি থাকে বুঝি প্রিয় মানুষটাকে বুকে নিলে? আজ আমার বুকের জমানো সব ব্যথা যেন তোমার পরশে সব শেষ হয়ে গেল, জানেমান। একটা গান শুনবে? আশা করি ভালো লাগবে। শ্রাবু তখনও জায়ানের বুকে মাথা রেখে বসে আছে, আর জায়ান তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মুচকি হেসে গান ধরল। তোমার আকাশ ধরার শখ, আমার সমুদ্রে চোখ, আমি কি আর দেব বলো, তোমার শুধুই ভালো হোক। তোমার ভোলা ভালা হাসি আমার বুকের ভেতর ঝড়, তুমি চলতি ট্রেনের হাওয়া, আমি কাঁপি থর থর। তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়, আমি কি এক ঘুরে থাকি, ছিল কত কথা বাকি। আমার গোপন সবই রয় আমার আপন, মনে হয় তুমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়। জায়ানের সম্পূর্ণ গান শেষ করতে না দিয়ে কেউ গম্ভীর গলায় বলে ওঠে, বাহ, খানবাড়ির ভদ্র লক্ষ্মী নিষ্পাপ মেয়েটা নাকি সবার আড়ালে এখানে বসে পরপুরুষের বুকে মাথা রেখে গান শুনছে। তা এখন কি খানবাড়ির লোকেদের এসব চোখে পড়ে না? রায়হানের এরূপ কথায় জায়ান আর শ্রাবু একসাথে রায়হানের দিকে তাকায়। শ্রাবু রায়হানকে দেখে জায়ানের কাছ থেকে সরে যায় আর মনে মনে বলে, এটা সে কি করলো? সে এতক্ষণ ওনার বুকে মাথা রেখে বসেছিল। তার ভাবনার মাঝেই জায়ান বলে, হ্যালো মিস্টার, কাকে কি বলছেন? শ্রাবন্তী আমার হবু বউ, সে আমার সাথে থাকবে কিভাবে? সেটা ব্যক্তিগত, আমাদের ব্যাপার, আপনি বলার কি? রায়হানের রাগ এমনি মাথায় উঠে যায়। জায়ানের কথায় যেন তার রাগ সপ্তম আকাশচুম্বী হয়ে যায়।
তার কপাল আর ঘাড়ের রগগুলো ফুলে উঠে নীলবর্ণ ধারণ করে। তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে যায়। সে তাচ্ছিল্যের সাথে বলে, রাইট, আমি কে সেটা তো বড় কথা না। বড় কথা হলো এই যে এই মেয়েটা নিজেকে সতী সাবিত্রীভাবে শুধু ভাবে না, মানুষকে দেখায়ও, কিন্তু ওর ভিতরটা একদম নোংরা। মানুষের ফিলিংস নিয়ে মজা করতে জানে। এই আপনাকে 2 বছর পিছিয়ে ঝুলিয়ে রাখছে, বিয়ের পর দেখবেন বাসর করতে গেলেও ঝুলিয়ে রাখবে। রায়ানের কথায় শ্রাবুর গা ঘৃণায় গুলি ওঠে। সে মনে মনেই বলে, কিন্তু রায়ান ভাই এসব এভাবে বলতে পারলো, তাও একজন পরপুরুষের সামনে। আমি এই মানুষটার জন্য এতদিন কান্না করেছিলাম, অপেক্ষা করেছিলাম। এটা ভেবেই শ্রাবু নিজেকে নিয়ে তাচ্ছিল্যের সাথে হাসে। তখনই জায়ান আবার পাশ থেকে বলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ঠিক করে কথা বলুন মিস্টার চৌধুরী। আমাকে শ্রাবন্তী কিভাবে রাখবে সেটা ওর আর আমার পার্সোনাল ব্যাপার। এর মধ্যে আপনি না ঢুকলে খুশি হব। চলো জানেমান, আমরা অন্য কোথাও বসি। এটা বলেই জায়ান শ্রাবুকে নিয়ে চলে যায়। শ্রাবু রায়হানকে দেখানোর জন্য জায়ানের হাত ধরে চলে যায়। ওরা চলে যেতেই রায়হান সামনে থাকা কাচের টেবিলটা লাথি দিয়ে ফেলে দিয়ে হুঙ্কার ছেড়ে বলে, পাখা গজিয়েছে না তোর বান্দির বাচ্চা? তোর পাখা আমি কাটাবো। পরপুরুষ বুকে মাথা রাখিস, আবার হাত ধরিস। এর শিক্ষা যদি তোকে আমি না দিয়েছি তাহলে আমার নামও রায়হান চৌধুরী না।